আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো এটা দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ 3 নম্বর অধ্যায় তোমাদের থাকবে জৈবনিক প্রক্রিয়া, যে অধ্যায়টি এই সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এখানে তোমাদের রয়েছে দেখো সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ লবণ, খাদ্য গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি সংবহন, রেচন, এই সমস্ত অংশগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। এই পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হয় সেখানে সাধারণত 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 10টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে সব 1 নম্বর মানের প্রশ্ন। এরপর থাকবে 5টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং তোমাদের 3টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। তো এরকম করে 40 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সেখানে সময় দেওয়া থাকবে। ওকে, তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমেই প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হলো 100 সিসি, রক্তে 80 থেকে 100 গ্রাম, 100 থেকে 120 গ্রাম, 100 থেকে 120 মিলিগ্রাম, ঠিক আছে, এমজি। এরপর হচ্ছে 120 থেকে 150 এমজি আর 80 থেকে 120 এমজি। তো সঠিক উত্তরটি হচ্ছে 80 থেকে 120 এমজি, ঠিক আছে। নাম্বার বি, শ্বাস নালীর দ্বারা শ্বাসকার্য চালায় স্পঞ্জ, চিংড়ি, মাগুর না আরশোলা? তো শ্বাস নালীর দ্বারা শ্বাসকার্য চালায় আরশোলা। নাম্বার সি, উদ্ভিদ দেহে যে মৌলের অভাবে পাতার ক্লোরোফিল গঠিত হতে পারে না তা হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। এটার অভাবে উদ্ভিদ দেহের পাতায় ক্লোরোফিল তৈরি হতে পারে না। এরপর নাম্বার ডি, একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো রেসারপিন, স্ট্রিকনিন, গঁদ না মরফিন? তো একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গঁদ, ঠিক আছে। এরপর দেখো নাম্বার ই, প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে পরিশ্রুত রক্তের পরিমাণ 1000 ml, 1200 ml, 1250 ml, 1300 ml। তো সঠিক উত্তর হবে এখানে 1200 ml, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টা প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে বলা হচ্ছে দেখো ক্লোরোফিল বি এর সংকেত কি? তো ক্লোরোফিল বি এর সংকেত লিখবে C55H70O6 N4Mg। এরপর মানুষের স্থায়ী দন্ত সংকেত লেখো। তো মানুষের স্থায়ী দন্ত সংকেত হচ্ছে L2/2, ওকে, I2/2, C1/1, PM2/2, M3/3। এরপর নাম্বার সি, স্টোমাটা কাকে বলে? উত্তর কি লিখবে না, পত্ররন্ধ্র বা পাতার পত্ররন্ধ্র যা পাতার এপিডার্মিসে প্রাপ্ত হয় তাকে স্টোমাটা বলে। ওকে, এরপর হচ্ছে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? তো হেপারিন এর উপস্থিতির কারণে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না। নেক্সট হচ্ছে নাম্বার বি, শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। 1 × 2 = 2। নাম্বার এতে বলা হচ্ছে আরশোলার হৃৎপিণ্ডের প্রতি প্রকোষ্ঠের পশ্চাৎ ভাগে 1 জোড়া করে ড্যাশ নামক ছিদ্র থাকে। উত্তর হবে অস্ট্রিয়া থাকে, ঠিক আছে, অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। নাম্বার বি, মোট বাষ্পমোচনের প্রায় %% লেন্টিসেলের মাধ্যমে হয়। তো মোট বাষ্পমোচনের প্রায় 1% লেন্টিসেলের মাধ্যমে হয়। নাম্বার সি, মানবদেহের গ্রাসনালী ড্যাশ দৈর্ঘ্য বিশিষ্ট? মানবদেহের গ্রাসনালী 32 থেকে 50 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট। নাম্বার সি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। বাম স্তম্ভে কি দেওয়া আছে? রক্ষীকোষ, অন্ত, অভিস্রবণ, শ্বাসমূল। ডান দিকে দেওয়া আছে ম্যানগ্রোভ, মূলরোম, পত্ররন্ধ্র, খাদ্যের সংবহন। তো এটাকে আমাদের মিলিয়ে লিখতে হবে। দেখো, রক্ষীকোষ এটা হচ্ছে পত্ররন্ধ্র, নাম্বার বি হচ্ছে অন্ত অভিস্রবণ, এটা হবে মূলরোম, নাম্বার সি শ্বাসমূল, এটা হচ্ছে ম্যানগ্রোভ। নাম্বার ওকে, তো 3টি আমরা কিন্তু এখানে মিলিয়ে দিলাম। এরপর নাম্বার দিতে দেওয়া আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ব্যাপন একটি সক্রিয় পরিবহন প্রক্রিয়া, এটা হবে মিথ্যা। নাম্বার বি হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে পেপসিন খরিত হয়, এটাও হবে মিথ্যা। এরপর নাম্বার 3-এ দেওয়া আছে নিচে প্রশ্নগুলির উত্তর দেওয়া, যে কোনো 5টা লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 5 × 10 নম্বর। নাম্বার এ, BMR কাকে বলে? উত্তর হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পরে সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত এবং সজাগ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই ব্যক্তির মৌল বিপাকীয় হার বা BMR বলে।
নাম্বার বি হচ্ছে সিএসএফ এর পুরো নাম কি, এর কাজ কি? তো সিএসএফ এর পুরো নাম হলো, এর পূর্ণ রূপ হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটি প্রয়োজনীয় ক্রিয়াকলাপ যেমন পুষ্টি প্রদান, বর্জ্য নির্মূল, ওকে, এবং মস্তিষ্ক সুরক্ষা প্রদান করে। নাম্বার সি টিসিএ চক্র কাকে বলে এবং কেন বলে? তো ক্রেবস চক্রে উৎপাদিত বিভিন্ন জৈব অ্যাসিডগুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক অ্যাসিডের তিনটি কার্বক্সিলিক বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র। পরের প্রশ্ন নাম্বার ডিতে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য কি? তো ব্যাপন আর অভিশ্রবণের পার্থক্য, প্রথম হচ্ছে পর্দার উপস্থিতি। ব্যাপন প্রক্রিয়ায় কোনো পর্দার প্রয়োজন হয় না, এটি মুক্ত অবস্থায় ঘটে। অভিশ্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন হয়। এরপর মাধ্যমের অবস্থা, পদার্থের সব অবস্থার মধ্যেই ব্যাপন প্রক্রিয়া ঘটে, কেবলমাত্র কঠিনে বাদ দিয়ে। আর অভিশ্রবণ প্রক্রিয়া কেবলমাত্র তরলের মধ্যে সীমাবদ্ধ এবং শুধুমাত্র দ্রাবক অণুর ক্ষেত্রেই ঘটে। এরপর হচ্ছে প্রক্রিয়ার অভিমুখ। এই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়, আর অভিশ্রবণ প্রক্রিয়ায় কি হয়? দ্রাবক অণু কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। নাম্বার ই হলোজৈক পুষ্টি, হলোফাইটিক পুষ্টি ও হলোজৈক পুষ্টির মধ্যে পার্থক্য কি? ওকে, তোমরা এখানে দেখো, প্রথম হচ্ছে 1 নম্বরে হলোজৈক পুষ্টি হলো পুষ্টির একটি মোড যা জৈব কার্বন উৎস ব্যবহার করে, আর হলোফাইটিক পুষ্টি হলো পুষ্টির একটি মোড যা অজৈব কার্বন উৎস ব্যবহার করে। 2 নম্বর হচ্ছে হলোজৈক পুষ্টি মানুষ এবং অন্যান্য উচ্চতর প্রাণীদের দেখা যায়, আর হলোফাইটিক পুষ্টি প্রধানত উদ্ভিদে পাওয়া যায়। পরের প্রশ্ন নাম্বার এফ, রেচনে যকৃতের ভূমিকা কি? আমরা উত্তরটা লিখছি। যকৃতের ভিতরে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন ইত্যাদি রেচন পদার্থের সৃষ্টি হয়। এইসব পদার্থ পিত্তের সঙ্গে মিশিয়ে অন্ত্রে আসে এবং মলের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। যকৃতে আর্জিনেজ উৎসেচকের প্রভাবে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া মানুষের মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়, এই কারণে যকৃতকে রেচন অঙ্গ বলে। পরের প্রশ্ন, সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো যেসব বর্জ্য পদার্থ বিপাকজাত এবং ক্ষতিকারক তাদের রেচন পদার্থ বলে। যেমন মল বিপাকজাত পদার্থ নয়, তাই মলকে বর্জ্য পদার্থ বলা গেলেও রেচন পদার্থ বলা যায় না, কিন্তু বিপাকের ফলে সৃষ্টি হওয়ায় মূত্রকে রেচন পদার্থ বলা হয় এবং একই সঙ্গে তা বর্জ্য পদার্থ বটে। সুতরাং সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। নাম্বার 4 দেওয়া আছে, দেখো 4 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সহ তাৎপর্য উল্লেখ করো, সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। তো সালোক সংশ্লেষের তাৎপর্য কি? 1 নম্বর হচ্ছে এটি পৃথিবীর সমস্ত খাদ্যের প্রাথমিক উৎস। 2 নম্বর হচ্ছে এটি সৌরশক্তিকে জৈব পদার্থে রূপান্তর করতে সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে এটি সবুজ গাছপালা দ্বারা বায়ুমণ্ডলে আণবিক অক্সিজেন মুক্তির জন্য দায়ী। ঠিক আছে, এরপর সমীকরণটা কি? সালোক সংশ্লেষের যে সমীকরণ সেটা হচ্ছে 6CO2 + 12H2O ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে কি হয়? C6H12O6, ঠিক আছে, এটা গ্লুকোজ তৈরি হয়, প্লাস 6O2, ঠিক আছে, 6 অণু অক্সিজেন, আর হচ্ছে 6H2O 6 অণু জল উৎপন্ন হয়। এটা হচ্ছে সমীকরণ। এরপর বলা হচ্ছে কি সবাত শ্বসন আর অবাত শ্বসনের পার্থক্য লিখতে হবে। তো দেখো সবাত শ্বসন আর অবাত শ্বসনের পার্থক্য কি? 1 নম্বর, সবাত শ্বসনে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু অবাত শ্বসনে শ্বসন বস্তুর পুরোপুরি জারণ ঘটে না। 2 নম্বর হচ্ছে সবাত শ্বসন সাধারণত সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় ঘটে, তবে অবাত শ্বসন শুধুমাত্র সাইটোপ্লাজমেই ঘটে। 3 নম্বর পার্থক্য, সবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় জল এবং কার্বন ডাই অক্সাইড, কিন্তু অবাত শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অজৈব অক্সাইডও উৎপন্ন হয়। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে উদ্ভিদের পরভোজী পুষ্টি কত প্রকার, কয় প্রকার ও কী কী, প্রতিটির সংজ্ঞা সহ উদাহরণ দাও। তো পরভোজী পুষ্টি কাকে বলে প্রথমে সেটা আমরা লিখছি। যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ না করে অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে পরভোজী পুষ্টি বলে। যেমন হচ্ছে বিভিন্ন প্রকার ছত্রাক, স্বর্ণলতা এবং পতঙ্গভুক উদ্ভিদদের পরভোজী পুষ্টি দেখা যায়। বিভিন্ন প্রকার পরভোজী উদ্ভিদ বা বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি, ঠিক আছে।
1 নম্বর হচ্ছে মৃতজীবী, যেসব উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ যেমন গোবর, ভিজে কাঠ, ভিজে চামড়া, জ্যাম, জেলি ইত্যাদি পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে তাদের মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলে। উদাহরণ হচ্ছে কি, যেমন ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস ইস্ট, পেনিসিলিয়াম, ওকে, মিউকার ইত্যাদি ছত্রাক এবং মনোট্রোপা নামের সপুষ্পক উদ্ভিদ, এগুলো হচ্ছে মৃতজীবী। 2 নম্বর হচ্ছে পরজীবী, যেসব উদ্ভিদ অপর কোনো সজীব আশ্রয়দাতা উদ্ভিদ দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সাধন করে তাদের পরজীবী বা প্যারাসাইট বলে। যেমন যেসব উদ্ভিদ দেহ থেকে পরজীবী উদ্ভিদ পুষ্টিরস শোষণ করে তাদের পোষক বা আশ্রয়দাতা বলে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মিথজীবী বা অনন্যজীবী, যে পুষ্টির জন্য এক জীব অন্য কোনো জীবের সহচার্যে জীবন ধারণ করে পরস্পর উপকৃত হয় তাকে মিথজীবী বা অনন্যজীবী বা সিমবায়োটিক বলে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে পতঙ্গভোগ, যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাদের পতঙ্গভোগ উদ্ভিদ বলে। যেমন হচ্ছে কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁচি ইত্যাদি। নাম্বার সিতে দেওয়া আছে উদ্ভিদ দেহে রেচন ত্যাগের পদ্ধতিগুলো বর্ণনা করো। তো উদ্ভিদ দেহে রেচন ত্যাগের পদ্ধতিগুলি কী কী? 1 নম্বর হচ্ছে পত্রমোচন। পর্ণমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। বহুবর্ষজীবী চিরহরিত উদ্ভিদেরা সারা বছর ধরে অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। নাম্বার 2 হচ্ছে বাকল মোচন। কোনো কোনো উদ্ভিদ যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। নাম্বার 3 হচ্ছে ফল মোচন। লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। ওইসব উদ্ভিদ পরিণত ফল মোচন করে দেহ থেকে রেচন পদার্থ অপসারণ করে। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি কী কী, বাষ্পমোচনের গুরুত্ব লেখো। তো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলো হচ্ছে 1 নম্বর কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব। কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব বেশি হলে আলোর উপস্থিতিতেও পত্ররন্ধ্র উন্মুক্ত হয় না। দিনের বেলায় আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ফলক সংশ্লেষে বিয়োজিত হওয়ায় পত্ররন্ধ্রে রক্ষী কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায়, ফলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। অপরপক্ষে রাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকায় কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পত্ররন্ধ্রগুলিও বন্ধ হয়। 2 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতার উপর বাষ্পমোচনের হার নির্ভর করে। বায়ুর আর্দ্রতা কম থাকলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। ঠিক আছে। অপরপক্ষে বাষ্পমোচনের হার কমে বায়ুর আর্দ্রতা বেশি হলে। 3 নম্বর হচ্ছে উষ্ণতার প্রভাব। পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের আর্দ্রতা হ্রাস পায়, ফলে বাষ্পমোচনের হার বাড়ে। 4 নম্বর বায়ুপ্রবাহের প্রভাব। বায়ুপ্রবাহের হার বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কমে, ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। মৃদু বায়ুপ্রবাহে বাষ্পমোচনের হার বৃদ্ধি পেলেও প্রবল বায়ুপ্রবাহে যান্ত্রিক উদ্দীপনার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তার কারণে বাষ্পমোচনের হার হ্রাস পায়। 5 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুর চাপ হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, কারণ বায়ুমণ্ডলের চাপের উপর ব্যাপন পদ্ধতি নির্ভর করে। পাহাড়ি অঞ্চলে বায়ুর চাপ কম হওয়ায় বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এরপর হচ্ছে বাষ্পমোচনের গুরুত্ব। 1 নম্বর হচ্ছে পাতার বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরম দিয়ে জল শোষণে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে প্রচ্ছাদনের ফলে, প্রচ্ছাদন মানে কি বাষ্পমোচন, ঠিক আছে। তো প্রচ্ছাদনের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা খাদ্যরসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদনের জন্য পাতায় অবিরাম জল সরবরাহ করা হলে বাষ্পমোচনের একটি গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে। খাদ্য উৎপাদনের জন্য পাতায় অবিরাম জল সরবরাহ করা হলো বাষ্পমোচনের একটি গুরুত্বপূর্ণ কাজ। 4 নম্বর বাষ্পমোচন প্রক্রিয়া পরোক্ষভাবে মূল দ্বারা লবণ শোষণে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে প্রচ্ছাদন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল নিষ্কাশিত হয়। তো এগুলো হচ্ছে বাষ্পমোচনের গুরুত্ব। এরপরের প্রশ্ন নাম্বার ডিতে মানুষের নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো।
এখানে একটি নেপ্রনের চিত্র তোমাদের আঁকতে হবে এবং এর বিভিন্ন যে অংশ সেগুলোকে চিহ্নিত করতে হবে। তো নেপ্রনের যে চিত্র সেটাতে কিন্তু তোমরা আঁকা প্র্যাকটিস করবে এবং এর বিভিন্ন অংশগুলো তোমাদের কিন্তু কী করতে হবে, এখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে দেখো এগুলো দেখানো হয়েছে, ওকে। এটা হচ্ছে ইফারেন্ট আর্টিওল, ঠিক আছে। এভাবে যে বিভিন্ন হেনরি লুপ, নিম্নগামী বাহু, এই ধরনের এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এরপরের প্রশ্ন হচ্ছে, দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে একটি মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে এবং রক্ত সংবহনের পদ্ধতির চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করুন। তো মানব হৃৎপিণ্ডের এরকম একটা চিত্র তোমাদের আঁকতে হবে এবং এর বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করতে হবে এবং রক্ত প্রবাহের প্রবাহগুলোকেও এভাবে কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে ফুসফুসের ধমনী, এটা হচ্ছে ফুসফুসের শিরা, এটা বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, আর এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে। এভাবে কিন্তু এটা এঁকে দেখাতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ওকে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।